আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিয়াদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসাবাড়ির জন্য হোম রাউটার গুলো কনফিগার করবেন। আপনি যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি আইএসপি তে জব করে থাকেন, তাহলে ভিডিওটি আপনার খুব কাজে আসবে। এবং আপনি যদি সাধারণ ইউজারও হয়ে থাকেন, অর্থাৎ গ্রাহক পর্যায়ের ইউজার হয়ে থাকেন, তাহলেও ভিডিওটি আপনার খুব কাজে আসবে। তো আপনারা যদি চান যে আপনাদের রাউটারগুলো আপনারা সঠিকভাবে কনফিগার করতে, তাহলে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা প্রথমে জেনে নেই যে হোম রাউটার কনফিগার করার জন্য কি কি বিষয় আমার জানা জরুরি। তো প্রথমে আমি রাউটারটাকে পাওয়ার কেবল দিয়ে অন করে নিব এবং ওএনইউ-তে প্যাসকোড লাগিয়ে ওএনইউ-টাও আপ করে নিব এবং ওএনইউ থেকে ইথারনেট পোর্ট থেকে রাউটারের WAN অর্থাৎ ওএন পোর্টে একটি ইথারনেট শর্ট কেবল লাগিয়ে নিব। তো আমি যেহেতু এখন কম্পিউটার থেকে দেখাচ্ছি, সুতরাং এই কাজগুলো আমি ইতিমধ্যে আগেই করে নিয়েছি এবং রাউটারের ল্যান পোর্ট থেকে একটি ইথারনেট কেবল আমার কম্পিউটারের পিসিতে লাগিয়ে ওএন পোর্ট কম্পিউটারের ল্যান পোর্টে লাগিয়েছি। ইথারনেট পোর্টে লাগিয়ে আমি রাউটারে লগ ইন করেছি। তো আজকে আমি টিপি লিঙ্ক রাউটার দিয়ে দেখাবো, যেহেতু আমার বাসায় টিপি লিঙ্ক রাউটার ইউজ করি। তো আমি আমার বাসার রাউটারটাকেই রিকনফিগার করে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ নতুন অবস্থায় কিভাবে আপনার বাসার রাউটারটা আপনি কনফিগার করবেন। তো আপনি যদি মোবাইল থেকে কনফিগার করেন, তাহলে প্রথমে রাউটারের পেছনে উল্টো পাশে দেখবেন যে ওয়াইফাই নাম দেওয়া থাকে এবং ওয়াইফাই এর পাসওয়ার্ড দেওয়া থাকে। রাউটারটা পাওয়ার অন করার পরে আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে ওয়্যারলেসের মাধ্যমে ওই রাউটারটাতে কানেক্ট হতে হবে। প্রথম শর্ত, কানেক্ট হলেই আপনি শুধুমাত্র ওই রাউটারে ঢুকতে পারবেন। আপনি মোবাইল ডাটা থেকে কখনোই ওই রাউটারে ঢুকতে পারবেন না। আর রাউটার কনফিগার করার জন্য মোবাইল ডাটার বা ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই। আশা করি বিষয়টি গিয়ে মাথায় রাখবেন। তো আমরা রাউটারে লগ ইন করে নিলাম। তো কিভাবে করলাম? আমরা জানি টিপি লিঙ্ক রাউটারগুলোতে ওয়েব পেজে লগ ইন করার জন্য বাই ডিফল্ট আইপি গুলো দেওয়া থাকে 192.168.0.1 অথবা অনেক ক্ষেত্রে 1.1 থাকে। তো আপনারা দুইটা আইপি দিয়ে ট্রাই করতে পারেন। আর অথবা আপনি রাউটারের পেছনে যে স্টিকার দেওয়া থাকে ওই স্টিকারের মধ্যেই লেখা থাকে, আপনি ওই স্টিকারের আইপিটা দিয়ে সরাসরি রাউটারের মধ্যে লগ ইন করে নিতে পারবেন। তো আমি প্রথমে রাউটারে লগ ইন করে নিয়েছি। আমার বাসার রাউটারটা হচ্ছে আর্চার C54 মডেলের। তো আমাকে প্রথমেই বলছে যে ক্রিয়েট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, অর্থাৎ আমি যদি পরবর্তীতে এই রাউটারে কানেক্ট হতে চাই, অর্থাৎ রাউটারে লগ ইন করতে চাই, আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটাই এখানে সেট করতে বলছে। এখানে বলে দিচ্ছে ফর সিকিউরিটি পারপাস, অর্থাৎ আমার নেটওয়ার্কে সিকিউরিটি এনশিওর করার জন্য অবশ্যই আমাকে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে হবে। কখনো আমরা রাউটার কনফিগার করার পর রাউটারের স্টিকারের গায়ে যে ডিফল্ট পাসওয়ার্ডটা থেকে থাকে অ্যাডমিনের জন্য, সেটা আমরা রাখবো না। তাহলে আপনার রাউটারের যে নেটওয়ার্কটা আছে সেটা দুর্বল। যে কেউ আপনার রাউটারে কানেক্ট থাকা অবস্থায় আপনার রাউটারে সে ঢুকে যেতে পারে, ঢুকে আপনার নেটওয়ার্কের বিভিন্ন পরিবর্তন করে ফেলতে পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন রাউটার কনফিগার করবেন, প্রথম অবস্থায় রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিবেন। তো এটা হচ্ছে নেটওয়ার্কিং এর বেসিক রুলস। যখনই কোনো রাউটার কনফিগার করেন বা নেটওয়ার্কিং ডিভাইস কনফিগার করেন, প্রথম কাজই হচ্ছে ওই নেটওয়ার্কিং ডিভাইসে লগ ইন করার পর তার ডিফল্ট ইউজার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেয়া। তো আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে কিছু শর্ত দেওয়া আছে, আপনি যদি এই শর্তগুলো ফিল আপ করে পাসওয়ার্ডটা সেট করেন, তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো আমি করে নিচ্ছি। তো আমি একটা ইউজার অ্যাডমিনের পাসওয়ার্ড সেট আপ করে নিলাম। দুই ক্ষেত্রে আমার সেম থাকতে হবে এবং আমি লেটস গেট স্টার্টে ক্লিক করছি। অপারেশন সাকসিড বলে আমাকে পরবর্তী পেজে নিয়ে আসছে, অর্থাৎ আমার রাউটারে যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি সেট আপ করে ফেলেছি। এখন এই মুহূর্তে যদি আমি আবার আগের স্টেপে গিয়ে যদি আমি রাউটারে লগ ইন করতে যাই, তাহলে আমাকে ওই নতুন পাসওয়ার্ডটা দিয়েই ঢুকতে হবে। তো প্রথমে আমাকে কি বলছে, সিলেক্ট ইউর টাইম জোন, অর্থাৎ আমি আমার রাউটারটা, অর্থাৎ আমি এই রাউটারটা কোন রিজন থেকে কোন জোন থেকে আমি ইউজ করব, তো সেটা
আমি এখানে টাইমটা সিলেক্ট করে দিব টাইম জোন। তো বাংলাদেশ থেকে যেহেতু আমি ইউজ করব, তো বাংলাদেশের টাইম জোন হচ্ছে UTC+6। তো আমি দেখবো UTC+6 কোথায় আছে। তো দেখেন UTC+6 দিয়ে অনেকগুলো নামই আছে। তো ঢাকা যেহেতু আছে আমি ঢাকা সিলেক্ট করে দিব। কিন্তু আপনি যদি কোনো চাইনিজ রাউটার বা অন্য ভেরিয়েন্টের রাউটার অন্য দেশের বা অন্য ভেরিয়েন্টের রাউটার হয়, তাহলে যদি আপনি ঢাকা লেখা না পান, আপনি +6 আছে এরকম একটাকে সিলেক্ট করে দিলে আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তারপরে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এবার একটু স্কিপ করি। তো রাউটার কনফিগার করার জন্য আমার কিছু স্টেপ জানা জরুরি। সেটা আমি একটু আগেই বলা ছিল, কিন্তু আমি আপনাদের জন্য একটা নোট রেখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখানে রাউটার কনফিগার করার জন্য কি কি স্টেপগুলো লাগবে সেটা আমি দিয়ে রেখেছি। আপনারা চাইলে আপনাদের মোবাইলে একটা স্ক্রিনশট রেখে রাখতে পারেন, যাতে পরবর্তীতে রাউটার কনফিগার করার সময় এই স্টেপগুলো আপনারা ফলো করে রাউটারটা কনফিগার করে নিতে পারেন। তো প্রথমে কি লাগবে? প্রথমে একটা পিইপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে, যেটা আপনাকে কে দিবে? আইএসপি দিবে, অর্থাৎ আপনার বাসায় যে ইন্টারনেট কানেকশনটা পৌঁছে দিয়ে গেছে সে দিবে। আর আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন, তাহলে এই ইউজার পাসওয়ার্ড যদি বিষয় সম্পর্কে আপনি জেনে না থাকেন, আপনি যাদের সাথে কমিউনিকেশন করে ব্যবসাটা পরিচালনা করছেন, তা ওই রকম ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আশা করি জেনে নেবেন। তো পিইপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে প্রথমত। তো পিইপি ইউজার আইডি পাসওয়ার্ড হলেই কিন্তু একটা হোম রাউটার কনফিগার করা যায়, আর কিছু লাগে না। কিন্তু আপনি যদি চান আপনার গ্রাহক খুব ভালোভাবে ইন্টারনেট ইউজ করতে পারুক, অর্থাৎ নেটওয়ার্কের ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো হোক, তাহলে আপনাকে অতিরিক্ত আরো এই 6টা কাজ করতে হবে। এই ক্ষেত্রে গ্রাহক যেমন সুবিধা পাবে, আপনারও অনেক সময় বাঁচবে এবং আপনি স্মার্টলি ওই গ্রাহকের রাউটারকে ম্যানেজ এবং মেনটেনেন্স করতে পারবেন। তো দেখি কি আছে। প্রথমে বলছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিন। তো আমি সবগুলো না বলে একসাথে আমি একটা একটা করেই দেখাচ্ছি। সঠিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, তা না হলে আপনার রাউটারটা কনফিগার করা যাবে না। তো আমি অলরেডি আমার আইএসপি থেকে আমি পিপি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কালেক্ট করে রেখেছি। তো আমি এখানে পিপিপি ওই অপশনটা সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন দিয়েই রাউটার কনফিগার করা যায়। ডায়নামিক আইপি দিয়ে রাউটার কনফিগার করা যায়, স্ট্যাটিক আইপি দিয়ে রাউটার কনফিগার করা যায়। তো আমি ওই অপশনগুলো এখন স্কিপ করছি, যেহেতু আমি ভিডিওটা তৈরি করছি, তাহলে ভিডিওটা বড় হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমি ওই অপশনগুলো স্কিপ করে পিপি ইউজার আইডি দিয়ে কিভাবে রাউটার কনফিগার করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে পিপি ইউজার আইডি সিলেক্ট করার পর এখানে বলেই দিচ্ছে ইফ ইউর আইএসপি অনলি প্রোভাইড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এই অপশনটা শুধুমাত্র তখন ইউজ করতে পারবেন যখন আপনার আইএসপি আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। তো ইতিমধ্যে আমি আমার আইএসপি থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড কালেক্ট করে নিয়েছি। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার আইএসপি যে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছে, আমি সেটা ব্যবহার করছি। ইউজার নেম, পাসওয়ার্ড। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি লিখে দিয়েছি। এখানে লেখাই আছে এন্টার দ্য ইনফরমেশন প্রোভাইড বাই ইউর আইএসপি, অর্থাৎ আমি এখানে যে পিপি ইউজারের ইনফরমেশনগুলো ইউজ করেছি সেটা আমাকে আইএসপি দিয়েছে। তো কোথা থেকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন আশা করি সেটা বুঝতে পেরেছেন। আপনাকে যে কানেকশন দিয়েছে তার কাছ থেকে আপনি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন। তো দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলছে পার্সোনালাইজ ওয়্যারলেস সেটিংস, অর্থাৎ আপনার ওয়্যারলেস সেটিংসটা আপনি পার্সোনালাইজ করবেন। কেন করবেন? কারণ এখানে বাই ডিফল্ট একটা জিনিস আছে। এখন আপনি যদি এটাই রেখে দেন, আপনার পাশে যদি ঠিক আরেকজন ঠিক সেম মডেলের আরেকটা রাউটার ইউজ করে, তখন দেখবেন যে দুইটার এসএসআইডি সেম হয়ে গেছে। তখন আপনি আপনার রাউটারটা চিনতে পারবেন না। পার্সোনালাইজ মানে নিজের মতো করে তৈরি করে নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া। তো এখন আমি আমার রাউটারের জন্য ওয়্যারলেস পাসওয়ার্ড কি, ওয়্যারলেস এসএসআইডি কি দিব, অর্থাৎ যেটাকে আমরা ওয়াইফাই নাম বলে জানি, এটার আসল নাম হচ্ছে এসএসআইডি। তো এসএসআইডি দিয়ে দিলাম। তো আমি আমার আব্বুর নাম দিলাম এবং এখানে আমি ওয়াইফাই পাসওয়ার্ডটা কি হবে সেটাও দিয়ে দিচ্ছি। তো ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি সেট করে দিলাম। এখন এখানে এনেবল থাকতে হবে অবশ্যই। অনেক সময় আমরা গ্রাহকের রাউটার কনফিগার করার সময় দেখা যায় যে 5G নাম লেখা আসে না। যদি ডুয়াল ব্যান্ডের রাউটার হয় তাহলে অবশ্যই আপনি রাউটারে 5G এবং 2.4G অপশন দেখতে পাবেন। তো এই ক্ষেত্রে জিনিসটা আপনাকে অবশ্যই এখানে এনেবল থাকতে হবে। এনেবল না থাকলে কিন্তু আপনি রাউটারের ওই নামগুলা আপনি ফোনে দেখতে পারবেন না। আচ্ছা, তাহলে আরেকটু শর্ট ব্রিফ করে নেই। 2.4 গিগাহার্টজের কাজ কি? আপনি যদি লং ডিস্টেন্সে অর্থাৎ রাউটার থেকে একটু দূরে থেকে
ইন্টারনেটটা ইউজ করে থাকেন তাহলে 2.4G তে কানেক্ট হবেন। এক্ষেত্রে আপনার ডাটা ট্রান্সফার রেট একটু কম হবে, কিন্তু আপনি দূর থেকে ইন্টারনেট ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি বাসায় বা রাউটারের খুব কাছাকাছি থেকে ইন্টারনেটটা ইউজ করেন তাহলে অবশ্যই আপনি 5G তে কানেক্ট করবেন। এক্ষেত্রে আপনার ডাটা ট্রান্সফার রেটটা খুবই বেশি হবে এবং ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। তো আপনাদের জন্য সাজেশন থাকবে, আপনারা যদি বাসায় কেউ অনেক সময় স্মার্ট টিভি ইউজ করেন তারাও ওই টিভিগুলো অবশ্যই 5G তে কানেক্ট করবেন, কারণ টিভির জন্য হিউজ পরিমাণ ডাটা ট্রান্সমিট রেশিও দরকার হয়। তাই 5G তে কানেক্ট করলে ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো, এখানে আর কোনো কিছু নেই। নেক্সটে ক্লিক করার পর আমরা এখন কনফার্ম সেটিং করব। আমরা যে সেটিংগুলো করেছি ইতিমধ্যে এই সেটিংগুলো ঠিক আছে কিনা আমরা চেক করে নিব। প্রথমে আমরা টাইম জোন চেক করে নিব। আমরা টাইম জোন সিলেক্ট করেছি ঢাকা এবং ইন্টারনেট কানেকশন টাইপ আমরা সিলেক্ট করেছি পিপিপিওই। ওয়্যারলেস সেটিংস আমরা 2.4G অন করে দিয়েছি এবং এসএসআইডি নাম দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি। একইভাবে 5G আমরা অন করে দিয়েছি, এসএসআইডি নাম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর রাউটার আমার এই সেটিংসটাকে সে তার নিজের মধ্যে অ্যাপ্লাই করবে এবং সে ইন্টারনেটে কানেক্ট হওয়ার জন্য ট্রাই করবে। তো আমরা দেখি আমাদের রাউটারে ইন্টারনেট চলে আসে কিনা। কংগ্রাচুলেশন, নেটওয়ার্ক সেট আপ সাকসেসফুলি, নাও ইউ ক্যান কানেক্ট টু নেটওয়ার্ক অ্যান্ড এনজয় দ্য ইন্টারনেট। অর্থাৎ আমার ইন্টারনেটে আমার রাউটারটা অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। এখন এখানে দুইটা পিকচার আমাকে দিয়েছে। আমি চাইলে এই কিউআর কোডগুলো ইউজ করেও আমার রাউটারে পরবর্তীতে কানেক্ট হতে পারি। তার জন্য আমি চাইলে এখানে ক্লিক করে সেভ দ্য পিকচার, আমি পিকচারগুলো সেভ করে রাখতে পারি, অথবা আমার পরিবারের যারা আছে তাদেরকেও আমি এই ইনফরমেশনগুলো শেয়ার করতে পারি, যাতে করে সে খুব সহজেই রাউটারে কানেক্ট হতে পারে। আমরা ফিনিশে ক্লিক করে বের হয়ে গেলাম। আচ্ছা, তো রাউটার কিন্তু ইতিমধ্যে কনফিগার হয়ে গিয়েছে। আপনি দেখছেন ইন্টারনেটের উপরে এখানে টিকমার্ক চিহ্নটা চলে আসছে। দ্যাট মিনস আমার ক্লায়েন্ট ডিভাইসগুলো, অর্থাৎ আমার নেটওয়ার্কের লোকাল ডিভাইসগুলো থেকে এই ইন্টারনেটে এখন রিচ করা সম্ভব। তো আমি একটু চেক করে নিচ্ছি আসলে ইন্টারনেট ইউজ করা যাচ্ছে কিনা। আমি প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করার চেষ্টা করছি, বিডি প্রতিদিন। তো বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটটা লগ ইন যেহেতু আমি করতে পেরেছি, তো দ্যাট মিনস আমার পিসিতে ইন্টারনেট চলে আসছে। এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আরও কিছু কাজ করতে হবে, অর্থাৎ আমি শুধু এইমাত্র পিভি ইউজার আইডি পাসওয়ার্ডই দিয়েছি, আর আরেকটা জিনিস দিয়েছি যেটা টাইম জোন দিয়েছি। আচ্ছা, তো তো আমরা এবার স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখি। 2 নাম্বার হচ্ছে সঠিক গেটওয়ে আছে কিনা চেক করুন। তো অনেক সময় অনেক রাউটার সঠিক গেটওয়ে সে নেয় না। সঠিক গেটওয়ে জিনিসটা কি? গেটওয়ে জিনিসটা যদি আপনাকে একটু বুঝিয়ে বলি, যেরকম বাসা বাড়িতে ঢোকার জন্য আমাদের কি লাগে, একটা গেট লাগে। বাড়ির ভিতরে একটা গেট লাগে বা ঘরের জন্য একটা গেট লাগে। ওই গেটের মাধ্যমে আমরা ওই বাসায় প্রবেশ করি। ঠিক একইভাবে একটা নেটওয়ার্ক থেকে যখন কোনো ট্রাফিক বা ডাটা অন্য আরেকটা নেটওয়ার্কে যায় তখনই সে গেটওয়ে ব্যবহার করেই যায়। তো আশা করি গেটওয়ে জিনিসটা কি বুঝতে পেরেছেন। তো আমার রাউটারের সঠিক গেটওয়ে আছে কিনা আমি এটা একটু দেখে নিব। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে বাম পাশে নেটওয়ার্ক বলে একটা অপশন আছে। নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসলে দেখবেন যে ডিএসসিপি সার্ভার বলে অপশন আছে। তো ডিএসসিপি সার্ভারের কাজ কি সেটা বলে নেই। ডিএসসিপি সার্ভারের কাজ হচ্ছে আপনি নেটওয়ার্কে যতগুলো ডিভাইস কানেক্ট হবে সবাইকে সে একটা একটা করে আইপি দিবে। নেটওয়ার্কে যে ডিভাইসগুলো কানেক্ট হয় এগুলো সবসময় আইপির মাধ্যমেই কমিউনিকেট করে। হ্যাঁ, তো আমরা ডিএসসিপি সার্ভারে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট গেটওয়ে। তো বিষয়টা অপশনাল দেওয়া আছে। এটা যদি আপনি নাও দেন তাও কাজ করবে, দিলেও কাজ করবে। তো আমি দিব কি কারণে? কারণ আমি যদি না দেই তাহলে সে প্রতি ক্ষেত্রে সে ডিফল্ট গেটওয়ে খুঁজবে। এক্ষেত্রে তার সিপিইউর উপরে অতিরিক্ত এক্সট্রা প্রেসার যাবে। সে খুঁজে খুঁজে বের করবে যে তার আসলে গেটওয়েটা কত হওয়া উচিত বা কত, তারপরে সে কাজ করবে। হ্যাঁ, তো আমরা যদি ওই রাউটার আমি যদি চাই যে রাউটার আসলে বাড়তি প্রসেস তৈরি না করুক, তার সিপিইউর উপরে লোড কমিয়ে দেখ, তাহলে আমরা এই কাজগুলো করে দিতে পারি। ঠিক আছে, যেরকম আপনি যদি কোনো অপরিচিত জায়গায় যান, আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে এই বাসায় কোন দিক দিয়ে ঢুকতে হবে, এই বাড়ির রাস্তা কোন দিকে। ঠিক না, মানুষটিকে জিজ্ঞেস করে করে ঢুকবেন। তো এই ক্ষেত্রে আপনাকে একটু প্রেশার নিতে হবে। আর যদি আপনি আগেই থেকে জানা থাকে যে এই বাসায় কোন দিক দিয়ে ঢুকতে হবে তাহলে আপনার আর ওই অতিরিক্ত সময় নষ্ট করতে হবে না। আশা করি কি কারণে ব্যবহার করবেন বুঝাতে পেরেছি। তো তারপরে হচ্ছে রাউটারে অবশ্যই অতিরিক্ত দুটি ডিএনএসআইপি বসিয়ে দিবেন। ডিএনএসআইপি বসিয়ে না দিলেও ইন্টারনেট কাজ করে, কিন্তু অনেক সময় কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়, যেরকম নো ইন্টারনেট বা গেম পিং এর ইস্যু তৈরি হয়। যেমন রাউটার কনফিগার করার পরে অনেক সময় ইন্টারনেট ইউজ করা যাচ্ছে না, বা কনফিগার সাকসেসফুলি ঠিক আছে কিন্তু ইন্টারনেট চলছে না। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে রাউটার অটোমেটিক আমার আইএসপি থেকে ডিএনএস আইপি গুলো পেয়েছে কিনা। নর্মালি অটোমেটিক পেয়ে যায়, কিন্তু আমি এখানে যদি ম্যানুয়ালি ডিএনএস দিয়ে দেই
তাহলে জিনিসটা আরো বেটার হয়। তো প্রথমে আমি গুগলের ডিএনএস সার্ভারের আইপি ইউজ করলাম, অর্থাৎ এখানে 4টা 8 দিলাম এবং মাঝখানে ডট আছে। আর সেকেন্ডারি ডিএনএস আইপি ক্লাউড ফেয়ারের ডিএনএস সার্ভারের আইপি ইউজ করলাম, 4টা 1 দিলাম, মাঝখানে ডট আছে। এখন একটু ছোট ব্রিফ করে দেই, যেহেতু কাজগুলো আপনারা করবেন, আপনাদের যদি ধারণা থাকে যে কোন কাজটা কি জন্য করছেন, তাহলে জিনিসটা আপনার জন্য আরো ইফেক্টিভ হবে। যেমন প্রাইমারি ডিএনএস সার্ভার। তো আগে বুঝি যে ডিএনএস সার্ভার কি। ডিএনএস সার্ভার হচ্ছে এমন একটা জিনিস যে ডোমেইন নেমের পরিবর্তে, অর্থাৎ আইপির পরিবর্তে ডোমেইন নেম, হ্যাঁ, অর্থাৎ ডোমেইন নেমের সাথে কোন আইপি আছে সেটাকে সে স্টোর করে রাখে। যেই রকম আরো সহজ করে বললে, আপনার ফোনে অনেক ফোন নাম্বার থাকে, আপনি তো ফোন নাম্বারগুলো মনে রাখতে পারেন না, তখন আপনি কি করেন? ফোন নাম্বারগুলো কারো না কারো নামের মাধ্যমে সেভ করে রাখেন। ঠিক একইভাবে আমরা যখন একটু আগে একটা ওয়েবসাইটে লগ ইন করলাম, আমরা কিন্তু এখানে ওয়েব ব্রাউজারে লিখেছি www.bd-প্রতিদিন.com। তো আমাদের পক্ষে এই ডোমেইন নাম মনে রাখা সহজ, কিন্তু এটার পিছনে একটা আইপি আছে। তো আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ার, আমি অনেক কিছু ইউজ করি। তো দেখেন এখানে একটা আইপি আছে, ঠিক না? এই আইপিটা, এই ডোমেইন নেমের পেছনে কিন্তু এই আইপিটা আছে, হ্যাঁ। এই আইপির মাধ্যমে সে এই ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করেছে। তো আমাদের তো কোনো আইপি মনে রাখা সম্ভব না। তো এই ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে কোন ডোমেইন নেমের সাথে কোন আইপিটা আছে সেটা স্টোর করে রাখে। অর্থাৎ আমি যখন ইন্টারনেটে কোনো কিছু ব্রাউজ করার চেষ্টা করি, তখন আমার রাউটার থেকে সে ডিএনএস সার্ভারের কাছে যায়। ডিএনএস সার্ভারের কাছে গিয়ে দেখে যে আমি এই ওয়েবসাইটে ব্রাউজ করতে যাচ্ছি, এই ওয়েবসাইটের আইপি আমাকে দাও, সে আইপিটা নেয় এবং নিয়ে সাকসেসফুলি ওই ওয়েবসাইটটাতে সে অ্যাক্সেস করে। তো আশা করি বুঝাতে পেরেছি যে পিছনে কতগুলো কাজ ঘটে থাকে যখন আমরা ইন্টারনেট ইউজ করার ট্রাই করি। আচ্ছা, তো এখানে আরেকটা অপশন আছে, অ্যাড্রেস লিস্ট টাইম। তো এইখানে এই অপশনটা একটু বাড়িয়ে দিবেন। বাই ডিফল্ট 120 আছে, কিন্তু কখনোই কম দিবেন না। এক্ষেত্রে কি হবে, আপনাকে রাউটার যে আইপি দিবে, অর্থাৎ এই রাউটার 100 থেকে 249 পর্যন্ত আইপি গুলো গ্রাহক ডিভাইসকে দিবে, ইন ডিভাইসকে দিবে, যেটা থেকে আপনি ইন্টারনেট ইউজ করবেন, ল্যাপটপ, ফোন, পিসি, কম্পিউটার, টিভি। তো সে একটা আইপি 180 মিনিটের জন্য তার জন্য বরাদ্দ রাখবে। সে ওই আইপিটা এট এ টাইম অন্য আর কাউকে দিবে না। কিন্তু আপনার টাইমটা যদি কম হয়, সে ওই কম সময়ের পর পর সে আবার একটা আইপির জন্য রাউটারের কাছে রিকোয়েস্ট করবে। রাউটার থেকে সে বারবার একটা আইপি চেয়ে নেবে। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা বলি যে বারবার আমার মোবাইলে নো ইন্টারনেট চলে আসে, কিন্তু ইন্টারনেট চলে, ওইটা সমস্যা না, কিন্তু বারবার সে নো ইন্টারনেট সিগন্যাল দেয়। এই ক্ষেত্রে মেন সমস্যাটা এই কারণেই হয়, আমাদের লিস্ট টাইমে সময় কম দেওয়া থাকে। এই কারণে সে বারবার আইপি চেঞ্জ করে এবং মোবাইলে নো ইন্টারনেট সিগন্যাল প্রদান করে। তো এখানে আমরা কাজ যেহেতু করেছি, আমরা অবশ্যই সেভ দেব। রাউটারে বা নেটওয়ার্কিং ডিভাইসে যে কোনো কাজ করার পর অবশ্যই আপনাকে সেভ দিতে হবে। তা না হলে এটা যদি কোনো কারণবশত একবার অফ অন হয়ে যায়, তাহলে ওই কনফিগারেশনটা মুছে যাবে। তো পরবর্তীতে কি কাজ আছে? 4 নাম্বারে দেখতে পাচ্ছি, ওএন পোর্টে আইসিএমপি অথবা পিং অপশন এনেবল করে দিন। আচ্ছা, আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই জিনিসটা আপনার কিভাবে কাজে আসবে সেটা আগে আপনাকে বলি। আপনি যদি আপনার রাউটারে ওএন পোর্ট অর্থাৎ যে পোর্টটা দিয়ে ইন্টারনেট আসছে, সেই পোর্টের উপর আইসিএমপি বা পিং অপশন এনেবল করে দেন। এটা না, আইসিএমপি এবং পিং দুইটাই হচ্ছে প্রোটোকল, হ্যাঁ। তো আইসিএমপি একটা প্রোটোকল, যাক ওইটা একটু অ্যাডভান্স বিষয়। তো আপনি যেটা বোঝার দরকার সেটা আমি আপনাকে বলছি। ওএন পোর্টে যদি পিং অপশন এনেবল করে দেন, এনেবল করে দিলে গ্রাহক আইএসপির যে সার্ভার আছে, যে সার্ভার থেকে আপনার এই হোম রাউটারের মধ্যে ইন্টারনেট এসেছে, ওই রাস্তাতে কোথাও কোনো ফল্ট আছে কিনা, লেজারের প্রবলেম আছে কিনা, ফাইবারের প্রবলেম আছে কিনা, শর্ট কেবলের প্রবলেম আছে কিনা, ওইটা সহজে পিং দিয়ে আপনাকে আইডেন্টিফাই করে নিতে পারবেন যে আসলে কোনো প্রবলেম আছে কিনা। তো এটা কোথা থেকে করতে হবে? এটা করার জন্য আপনাকে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে, যেহেতু আগে বলছি এটা ওয়ান পোর্টে করতে হয়, অবশ্যই এটা একটা সিকিউরিটি বিষয়। তো আমরা এটা সিকিউরিটিতে পাবো। সিকিউরিটিতে যাই, সিকিউরিটি গেলে ফায়ারওয়াল বলে একটা অপশন থাকবে, ফায়ারওয়ালে যাব। ফায়ারওয়ালে গেলে আমরা দেখতে পাচ্ছি রেসপন্স টু পিংস ফ্রম ওয়েন, অর্থাৎ এখানে বলা হচ্ছে আমি যদি চাই যে আমার এই রাউটারটা ওয়েন সাইড থেকে পিং দিলে রেসপন্স করুক, তাহলে আমি এখানে টিকমার্ক করে দিব। এখন টেকনিশিয়ানরা গ্রাহকদের বাসায় গিয়ে বলে যে ভাই, আমার তো এখানে চালু করা আছে, কিন্তু আপনি কেন পিং পাচ্ছেন না? কিন্তু সেটা ডিপেন্ড করবে এটা এখানে কি টাইপের লেখা আছে সেটার উপরে। কিছু রাউটারে থাকে ফরবিডেন ওয়েন পোর্ট। তো ফরবিডেন পিং যদি ওয়েন পোর্ট লেখা থাকে, দ্যাট মিনস
এটা এখানে ফরবিডেন মানেই হচ্ছে আপনি বন্ধ করে দেন। যদি ফরবিডেন লেখার পরে যদি আপনার এই অপশনটা চালু থাকে, দ্যাট মিন্স ওয়েন পোর্ট থেকে কেউ পিং দিলে আপনার ওই রাউটারে পিং পাবে না। কিন্তু আপনাকে যদি বলা থাকে যে রেসপন্স, তাহলে আপনি ওইটাকে চালু করে দিবেন। আর যদি ফরবিডেন লেখা থাকে এখানে, তাহলে সেটাকে বন্ধ করে দিবেন। বুঝাতে পেরেছি কখন অফ করবেন কখন অন করবেন। কিন্তু আমাদের টেকনিশিয়ান ভাইরা তো একটু ইংরেজিতে অনেক সময় দুর্বলতা থাকে, তার কারণে তারা সবসময় গিয়ে অন করে দেন, অন করে দিয়ে বলে যে ভাই এখন চেক করেন। কিন্তু আমরা যখন ইঞ্জিনিয়ার, আমরা যখন আমাদের সাইড থেকে চেক করতে যাই, তখন আসলে দেখি যে জিনিসটা কাজ করছে না। তো আপনি যদি এখানে লেখাটা কি আছে সেটা যদি একটু বুঝে শুনে তারপরে জিনিসটা কাজ করেন, তাহলে আপনার জন্য বিষয়টা আরো সহজ হবে। এবার আসি, পিং অপশন এনেবল করে দিলাম। এবার আসি রিমোট ম্যানেজমেন্ট অপশন। এখন রিমোট ম্যানেজমেন্ট অপশনটা কাদের কাজে লাগে? রিমোট ম্যানেজমেন্ট অপশনটা আমাদের টেকনিশিয়ান ভাইদের জন্য খুবই খুবই ইফেক্টিভ একটা জিনিস। অর্থাৎ এই রাউটারের কোনো একটা পরিবর্তন করার জন্য আপনাকে বারবার গ্রাহকের বাসায় যেতে হবে না। মনে করেন আজকে রাউটারটা কনফিগার করে দিয়ে আসলেন, নর্মালি বেস্ট প্র্যাকটিস হচ্ছে 1 মাস পর পর রাউটার ওয়্যারলেসের পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া। কারণ বাসা বাড়িতে ইউজ করতে গেলে অনেকের আত্মীয় স্বজনকে এবং অতিরিক্ত মানুষ রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড স্ক্যান করে করে তারা কানেক্ট করে ফেলে। এক্ষেত্রে রাউটারের অতিরিক্ত ডিভাইস কানেক্ট হয়ে যায় এবং রাউটারের লোড বেড়ে যায় এবং সে একসময় ইন্টারনেট স্পিড স্লো পেতে থাকে। তখন অনেক সময় আমাদের আইএসপি প্রোভাইডার বা টেকনিশিয়ানদের কাছে কমপ্লেন করে যে ভাই আপনি তো প্রথমে ভালো সার্ভিস দিয়েছেন কিন্তু এখন তো আপনার লাইন চলছে না। সেই ক্ষেত্রে দেখতে হবে আপনার ডিভাইসে কতগুলো ডিভাইস, আপনার রাউটারে কতগুলো ডিভাইস কানেক্ট আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিষয়টা হয় 1 মাস 2 মাস যাওয়ার পরে মোবাইল এই রাউটারের মধ্যে অতিরিক্ত ডিভাইস কানেক্ট হয়ে যায়, তখন এখানে সার্ভিস প্রবলেম তৈরি হয়। হ্যাঁ, তো বিষয়টা আরেক, এবার আমরা দেখব কিভাবে রাউটারের রিমোট ম্যানেজমেন্ট অপশন এনেবল করবেন। আচ্ছা, এটা এনেবল করলে কি হয়? এটা এনেবল করলে আপনি অফিসে বসে এই গ্রাহকের রাউটারটাকে ম্যানেজমেন্ট বা মেনটেনেন্স করতে পারবেন। তো কি, যেমন কিভাবে করবেন? অপশনটা চালু করার জন্য আপনাকে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে সিস্টেমে আসবেন। সিস্টেমে এসে অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা অপশন পাবেন, অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবেন। অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাকে এখানে দেখতে পাবেন একটু নিচে আসলে রিমোট ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো রিমোট ম্যানেজমেন্ট মানে আপনি দূর থেকে এই রাউটারটাকে অ্যাক্সেস করবেন। তো এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দিয়ে এটা পোর্ট নাম্বার 8080 করে দিবেন। যেহেতু এটা একটা সিকিউরিটি ফিচার, আপনি দূর থেকে আপনার রাউটার অ্যাক্সেস করতে যাচ্ছেন, তাই অবশ্যই ম্যান্ডেটরি আপনি যে ডিফল্ট পোর্ট নাম্বার আছে এই পোর্ট নাম্বারটা চেঞ্জ করে 8080 করে দিবেন এবং আপনার পুরো নেটওয়ার্কে একটা পোর্ট নাম্বারই রাখার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আপনি আপনার রাউটারগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু আপনি যদি ডিফল্ট পোর্ট নাম্বার রেখে দেন, অর্থাৎ প্রথম যেটা ছিল আমি যদি ওটাই রেখে দিতাম, এক্ষেত্রে যদি আমি রিমোট ম্যানেজমেন্ট অপশনটা চালু করে রাখতাম, তাহলে অনেক মানুষই আমার এই রাউটারে অ্যাক্সেস করার জন্য অ্যাটাক চালাইতে পারে। যেমন যারা ম্যালিশিয়াস অ্যাটাক চালায় অর্থাৎ যারা হ্যাকিং টাইপের কাজ করে, তারা কিন্তু ডিভাইসের ডিফল্ট পোর্টগুলো কিন্তু জানে। তো আপনি যদি ডিফল্ট পোর্টগুলো যদি চেঞ্জ না করে দেন, তাহলে সে কিন্তু আপনার ডিভাইসের অ্যাক্সেস করে নেটওয়ার্কের অন্যান্য যে গ্রাহক আছে তাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো এই জন্যই অবশ্যই আপনাকে পোর্ট নাম্বার চেঞ্জ করে দিতে হবে, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আর যেহেতু আপনি রাউটারের অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড আগেই কঠিন একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছেন, তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার আসি সঠিক টাইম জোন সিলেক্ট করতে হবে। অলরেডি আমি টাইম জোন প্রথমেই সিলেক্ট করে দিয়েছি, যেহেতু আমার রাউটার সেট আপ করার সময় আমাকে টাইম জোন চেয়েছে। যদি প্রথমে না চেয়ে থাকে তাহলে কোথা থেকে করতে হবে সেটা, অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে গিয়ে এখানে নিচে সিস্টেম দেখতে পাবেন। সিস্টেমে গেলে এখানে ডেট অ্যান্ড টাইম বলে অপশন আছে, ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। টাইমে ক্লিক করলে এখানে ল্যাঙ্গুয়েজ অপশন আছে, তার ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার কোনো কাজ নেই। আমার হচ্ছে টাইম সেট করব। তো টাইম সেট করার জন্য আমাকে ইউটিসি +6 সিলেক্ট করে দিতে হবে। ইউটিসি +6 অটোমেটিক সিলেক্ট করা আছে, যেহেতু একটু আগে আমি কনফিগার করার সময় ওটা দেখিয়ে দিয়েছিলাম। এবার আসি, কি আছে, গ্রাহকের বাসায় যদি আইপিএস থেকে থাকে তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই গ্রাহকের রাউটারে একটি শিডিউল রিবুট সেট করে দিবেন। শিডিউল রিবুট মানে কি? শিডিউল রিবুট মানে আপনি রাউটারকে বলে দিবেন যে তুমি একটা নির্দিষ্ট সময় পর পর একবার অফ করে অন হবে অটোমেটিক, যাতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে রাউটারটি একবার অটোমেটিক অফ অন হয়ে যায়। তো এতে সুবিধা কি? এতে সুবিধা আছে এবং অসুবিধা নেই বললেই চলে। সবচেয়ে বেশি সুবিধাই আছে। যেমন কোনো গ্রাহকের বাসায় যদি আইপিএস থাকে, তো এটা তো একটা ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস। তো এটারও একটা জিরান্তি আছে। যেহেতু আমরা মানুষ, আমরা সারাক্ষণই কাজ করি, খাই দাই ঘুমাই, কিন্তু নির্দিষ্ট একটা সময় জিরাই। কিন্তু এটাকে যদি আপনি 24 ঘন্টাই পাওয়ার দিয়ে রাখেন, একসময় তার যে হার্ডওয়্যারগত যে জিনিসগুলো আছে ওইগুলো একসময় তার পারফরমেন্স লো করতে করতে একসময় জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অনেক সময় নেটওয়ার্কের এক্সপিরিয়েন্সও খুব বাজে পাওয়া যায়। আমরা এরকম প্রায়ই পাই যে গ্রাহকের বাসায় আইপিএস আছে,
ওই রাউটার গত 1 মাসে কোনোদিন বন্ধ হয়নি। তো এক্ষেত্রে গ্রাহক কমপ্লেন করে যে ভাই আমরা তো নেটওয়ার্ক স্লো পাচ্ছি, একটু চেক করে দেখেন। তখন আমরা চেক করে দেখি যে রাউটারটার আপ টাইম বেশি, আমরা জাস্ট একবার অফ অন করে দিতে বলি। তখন বলে যে ভাই এখন তো ঠিক হয়ে গেছে। কিন্তু আসলে ওই যে আমাদের বাসায় আইপিএস থাকার কারণে বা দীর্ঘ সময় রাউটার অনলাইনে থাকার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। তো সেটা আপনি শিডিউল রিবুট সেট করতে পারেন কোথা থেকে? আপনি অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়ে সিস্টেমে আসবেন। সিস্টেমে এসে আপনি রিবুট অপশনে যাবেন। রিবুট অপশনে যাওয়ার পর এখান থেকে সরাসরি রিবুট করতে পারবেন এই মুহূর্তে রিয়াল টাইম। আর যদি শিডিউল সেট করতে চান এখানে আপনি রিবুট শিডিউল দেখতে পাবেন, এখানে এনাবেল ক্লিক করবেন। এনাবেল ক্লিক করার পর আপনি কখন রিবুট দিতে চাচ্ছেন এখানে টাইম দেখাচ্ছে কারেন্ট টাইম। আমি চাচ্ছি আমার রাউটারটা প্রতিদিন রাত 3:30 বাজে রিবুট নিক। আর শিডিউল রিবুট সেট করার সময় অবশ্যই গ্রাহককে জিজ্ঞেস করে নেবেন যে ভাই আপনারা কোন সময়টাতে রাউটার ইউজ করেন না। অনেকে আছে ফ্রিল্যান্সিং করে, সে সারা রাত জেগে কাজ করে 10টা বাজে ঘুমায়, 10টা বাজে তার রাউটার কেউ ইউজ করে না। অনেকে আছে যার অফিস আছে, সে সকাল 10টা থেকে কাজ শুরু করে, রাতের বেলা সে কাজ করে না। এটা গ্রাহকের কাছ থেকে নিয়ে জেনে যদি কাজটা করেন আসলে সহজ হয়। আচ্ছা, এখন তো এখানে এভরি উইক আছে, আমি এভরি উইক না দিয়ে এভরি ডে করে দিব যাতে সে প্রতিদিনই সে রিবুট করে। কোথায়? কয়টায়? 3:30 বাজে। আর অর্থাৎ প্রতিদিন রাত 3:30 অর্থাৎ আমি যখন ঘুমিয়ে থাকবো তখন রাউটার অটোমেটিক সে নিজেকে নিজে রিবুট করে নেবে। এতে এতে আবার বন্ধ হয়ে হতে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ? গ্রাহক যদি অনেক সময় জেগেও থাকে তাহলে ওইটা অত বেশি ইফেক্ট হবে না। তবে এটা দিয়ে দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। কেননা আপনার বাসায় যদি আইপিএস থেকে থাকে, আপনার রাউটারটা যদি একবার অফ অন করে থাকেন, তাহলে রাউটার তার পারফরম্যান্স সঠিকভাবে ব্যালেন্স করতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যারা ইতিমধ্যে রাউটার কনফিগার করা শিখেছেন বা করতে পারেন, আশা করি তাদেরও কাজে লাগবে। আর যারা একদমই নতুন, কখনো হোম রাউটার বা বাসার রাউটার কনফিগার করেননি, ভিডিওটি তাদের জন্য উপকারী আসবে। এবং আপনার বাসায় যদি অন্য ভেন্ডরের রাউটার হয়ে থাকে, আজকে তো আমি টিপি লিঙ্ক দিয়ে দেখাচ্ছি, আপনার যদি মনে হয় যে ট্রেন্ডা দিয়ে দেখালে আপনার জন্য ভালো হবে, নেটিজ দিয়ে দেখালে ভালো হবে, নেটগিয়ারের রাউটার দিয়ে দেখালে ভালো হবে, অবশ্যই বিডি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। হ্যাঁ, যে কোন রাউটারের উপরে আপনারা ভিডিও চাচ্ছেন। আর আমি এই স্টেপগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওইখান থেকেও নিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখন থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যারা টেকনিশিয়ান ভাইরা আছেন বা যারা গ্রাহক আছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কলিগ, পরিচিত এবং আপনার নেটওয়ার্কের মানুষদেরকে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।